প্রীতমের কাছে আসবো। প্রীতম, একদিকে তো আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম লেকটাউনে হাওয়ায় দুলছে মেসির মূর্তি, জানি না এটা কবে ভেঙে পড়বে। যেটা লাস্ট যে খবরটা পাচ্ছিলাম যে পূর্ত দপ্তরের যিনি এক ঠিকাদার তিনি নাকি বলছেন যে কাঠামো সরিয়ে ফেলতে হবে, নাহলে ওটাই নিরাপদ। এই দোদুল্যমান অবস্থা থেকে রাজ্যকে সঠিক কাঠামোয় এগিয়ে নিয়ে যাওয়ার কাজটা এই মুহূর্তে দক্ষভাবে শুভেন্দু অধিকারী করছেন। তাতে সব থেকে আগে যেটা দরকার সেটা হচ্ছে প্রশাসনকে সঠিক পথে চালনা করা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পুলিশ ঢুকছে, এটা আমরা কল্পনা করতে পেরেছি? দিদি আসলে দেখুন, পুলিশের কাজটা কি? পুলিশের কাজটা হচ্ছে যে অর্ডারগুলো আপনাদের বিভিন্ন লোকসভা থেকে শুরু করে রাজ্যসভা থেকে শুরু সব জায়গায় আইন পাস হয়, সেই আইনটা যেন একদম পারসিউ করে নিচ অব্দি নিয়ে যাবো, এটা এক্সিকিউটিভদের কাজ। তো সুতরাং আমরা যারা পলিটিশিয়ান, যারা মানুষের আশীর্বাদ নিয়ে পলিসি মেকিংয়ের জায়গায় যাই, সেই পলিসি মেকিং হবে এবং পুলিশ বা এক্সিকিউটিভরা সেটাকে এক্সিকিউট করবে। কিন্তু এতদিন কী হতো, এতদিন যে এই মানুষের পলিসিটাই ছিল চুরির পলিসি, এবং সেই জন্য যারা এক্সিকিউট করতো তাদেরকে যারা চুরি করবে, যারা ওই গ্রিন করিডোর করে ক্যামাক স্ট্রিট এবং মমতা ব্যানার্জির বাড়ি এবং অভিষেক ব্যানার্জির বাড়িতে মুড়ির টিন করে যেভাবে হোক টাকা পৌঁছে দিত, তাদেরকে পদোন্নতি দেওয়া, তাদেরকে গার্ড দেওয়া, তাদেরকে ওইরকম ডায়মন্ড হারবার মডেল হিসেবে তাদেরকে ইউজ করা প্রত্যেকে করেছে। সেই জন্য সবচেয়ে বেশি যাদের অসুবিধা হয়েছে সেটা হচ্ছে বাংলার জনগণ। তো সেটা বাংলার জনগণ যেমন প্রজা তেমনি রাজা যে কথা আছে, সেম আজকে প্রজা চেয়েছে এবং প্রজার যারা সেবা করবে তাদের চেঞ্জ করে দিয়েছে। এবং চেঞ্জ করে শুভেন্দু অধিকারী ভারতীয় জনতা পার্টির অন্যতম লড়াকু নেতা, আমাদের বিরোধী দল নেতা ছিলেন। তিনি লাস্ট 5 বছর ধরে যেই প্রমিসগুলো করেছেন এবং আমাদের যে নীতি আদর্শ, সেটা নীতি আদর্শ কোনো মানে মঙ্গলকরী নীতি আদর্শ না, ভারতীয়র যে নীতি আদর্শ, সে ভারতীয়ত্ব, সেটাই উনি বারবার নিজের শাসন ক্ষমতার মধ্যে দিয়ে সেটাই প্রকাশ পাচ্ছে। তার কারণ হচ্ছে আমরা জানি সে কৌটল্যের থেকে শুরু করে সব জায়গায় একটা কথাই বলা হয়েছে যে আপনার যখন প্রজাদের আপনার নিরাপত্তাটা সুনিশ্চিত করতে হবে রাজাকে। তো সুতরাং আজকে যদি আমাদের ওইখান থেকে এসে ডেমোক্রেসিতে রাজার ব্যাপার থাকে না, তো সেখানে মানুষ সেবা করার একটা সুযোগ দেয়। তো সুযোগ যাকে সেবা করার দেওয়া হয়েছে, তিনি যদি মানে যথেচ্ছভাবে চুরি, রাহাজানি এবং সেটা করার জন্য পুলিশকে ব্যবহার করেন, পুলিশের যে অবস্থায় ছিল যে খাটের নিচে, টেবিলের নিচে, দোকানের শাটারের নিচে আর মানুষ মরছে, তারা নিজেরা বাঁচার জন্য দৌড়চ্ছিল, সেখান থেকে আজকে পুলিশ নিজের জায়গায় এসছেন। ওই সেম পুলিশ, সেম জায়গার থেকে পুলিশ, না মঙ্গলগ্রহ থেকে, না আসাম থেকে, না ইউপি থেকে কোনো পুলিশ এসেছে, সেই পশ্চিমবঙ্গের আমাদের গর্বের পুলিশ। আমাদের এই কলকাতা পুলিশকে কোথায় কোথায় কার সাথে তুলনা করা হতো, সেই পুলিশ আজকে অ্যাকশন নিচ্ছে। একটা বিষয় এখানে বলো, যে দলদাসে পরিণত হয়েছিল তৃণমূল জমানায় পুলিশ, বারবার অভিযোগ উঠেছে। কেউ কেউ বাধ্য হয়েছিল সরকারের যা আবদার ইত্যাদি মেনে নেওয়ার, আর কেউ কেউ স্ব নিজে ইচ্ছে করেছিল। এই যে আমরা ছবিটা দেখছি এই মুহূর্তে, হাওড়ার এক ডনকে ধরা হয়েছে আর হাওড়ার এক হোমগার্ডকে ধরা হয়েছে। এবার কিছুদিন আগে প্রশাসনিক একটা বৈঠক করেছেন, সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী, এবং জানি না তারপরে এই নির্দেশ দেওয়া হয়েছে কিনা, কিন্তু যাই হোক সমাজ সংস্কারের কাজ চলছে, এটা নিয়ে কোনো দ্বিমত এখানে আর পোষণ করা যায় না। কিন্তু কথা হচ্ছে এরা শুধুমাত্র দলের অঙ্গুলি হেলনে চলেছে এতদিন, বা সরকারের অঙ্গুলি হেলনে চলেছে এতদিন, সেটা কি শুধু ধরে নেব? যদি তাই হয় তাহলে শান্তনু সিনহা বিশ্বাসের 40টা ঘরের একটা রাজপ্রাসাদ, এটা দলের কথায় শুধুমাত্র, নিজের যদি ইন্টারেস্ট না থাকে। না দেখুন, এই পুলিশ কর্মীদের বেছে বেছে বার করবে কি করে তোমরা? বলছি সেটাই বলছি যে বেছে বেছে ওনারা ওরকম পুলিশ কর্মীকেই নিয়োগ করেছে যারা নিজেদের ক্যারেক্টারটা বিক্রি করে দিয়েছে, যারা যেই সংবিধানকে শপথ নিয়ে, যে পুলিশের যখন তোমার শপথ নেওয়া হয় যে পুলিশের কাজের জন্য, তখন যেই শপথগুলো নেওয়া হয় সেটাকে বেছে দিয়ে, নিজেদের মানে বিবেককে বেছে দিয়ে, তারও তো বাড়িতে বউ বাচ্চা আছে, তারাও যখন দেখছে যে সেরকম পুলিশ অফিসারদের উনি নিয়োগ করেছেন। যেই পুলিশ অফিসার, দায়িত্ব নিয়ে বলছি, এই শান্তনু সিনহা বিশ্বাস, যেখানে আমরা পিজি হসপিটালের সামনে যে চায়ের দোকান, পশ্চিমবঙ্গের সবচেয়ে দামি গাড়ি, সেই দামি গাড়িটা ওনার একটা শখ মনে হয়েছিল, প্রতি রাত্রিবেলা আসতেন, এসে ওই দামি গাড়িতে ঘুরে বেড়াতেন এবং ঘুরে বেড়িয়ে উনি নিজেই ওখানে রুল ব্রেক করতেন, ট্রাফিক রুল, নিজের মতো থাকতেন, সবচেয়ে দামি গাড়ি উনি ইউজ করতেন। এবং বিশ্বাস করো আজকে ওখানে যে পুরো যে পুলিশের মহল, ওনার
মানে অঙ্গুলির পুরো চলতো, উনি টাকাগুলো তুলতেন এবং টাকাগুলোর 70-30 রেশিও, ওই 70-30 রেশিওতে 70% পৌঁছে দিতেন এবং 30% যে রেশিও বলছো, ওই 30% রেশিও হচ্ছে ওই রেশিও যেটা তুমি অঙ্কটা বললে। তাই ভাবো যে কত কোটি কোটি টাকা তোলা হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ তো যে এই অঙ্কটা আজকে বাজারে আসছে, যে অঙ্কটা আজকে ইডি বলছে যে কত হাজার কোটি টাকা, যে একটা সামান্য ডিসি তার পক্ষে কি মানে জাদু কাঠিতে এই তোমার হাজার কোটি টাকার একটা পুরো সিন্ডিকেট মানে তোমার চালিত হয়। আমি তোমাকে দায়িত্ব নিয়ে বলছি, এক এক করে এখন আসছে, সবটা অনেকটা পাবলিক ডোমেনে আছে, তোমরা তোমার খবরে দেখিয়েছ। পুরো কলকাতা জুড়ে একটা সময় বম্বেতে যেরকম দাউদ ইব্রাহিমরা একটা সিন্ডিকেট রাজ চালাতো, মানে মাফিয়াগিরি চালাতো, সেম জিনিসটা কলকাতা শহরে কায়েম হয়ে গেছিলো। আজকে ভারত মানে এই পশ্চিমবঙ্গের মানুষ বুঝতে পেরেছে দেখেই এদেরকে আজকে নিজেদের ভোটটা দিয়ে এদেরকে সরিয়ে দিয়েছে, এবং সরিয়ে দিয়ে এখানে কোনো বিজেপির শাসন না, আইনের শাসন প্রতিষ্ঠা করেছে, এবং আইনের শাসনটাই প্রতিষ্ঠা। এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে পুলিশ আধিকারিকরা একটা মনিটর নিয়ে গিয়েছেন, আপনারা দেখেছেন সেই ছবি, এবং যেটা বলা হচ্ছে যে ওনার যেহেতু যে সিকিউরিটিটা ছিল সেই সিকিউরিটি তুলে নেওয়ার পরে এই সংক্রান্ত কিছু কাজ, যেটার জন্যই আজকে লালবাজার থেকে সাদা পোশাকে পুলিশ কর্মীরা গিয়েছিলেন। আমি একটু ছবিটা যদি বড় করে দেখানো সম্ভব হয়, এবং এখান থেকে তারপরে এই যে মনিটরটা দেখতে পাচ্ছেন আপনারা, এই মনিটরটা এখান থেকে নিয়ে যাওয়া হয়, কিন্তু কোনো অফিসিয়াল স্টেটমেন্ট এখনও যেহেতু আসেনি, ফলে কী কারণে এক্স্যাক্ট পৌঁছানো হয়েছিল এই লালবাজারের টিমের তরফ থেকে, বা কী কারণে এখান থেকে এই মনিটর নিয়ে যাওয়া হয়েছে, একটা প্রাথমিক যে সূত্র মারফত খবর সেটা এইটুকুই। এবার যেটা মজার বিষয় সেটা হচ্ছে, যখন পুলিশ আধিকারিকরা এখান থেকে বেরিয়ে গেলেন তখন একটা গাড়ি এখান থেকে বেরিয়ে গেল। এই যে গাড়িটা বেরিয়ে যাচ্ছে, এই গ্যারেজ থেকে এই গাড়িটা বেরিয়ে যাচ্ছে, এই গাড়িটি নাকি লিপস অ্যান্ড বাউন্স সংস্থার নামে নথিভুক্ত। শান্তিনিকেতনের বাড়িটা আপনারা জানেন যে পুরসভায় এটার সঙ্গে একটা লিঙ্ক রয়েছে লিপস অ্যান্ড বাউন্সের। ইতিমধ্যে আবার অভিষেক বন্দ্যোপাধ্যায় 10 দিনের সময়ও চেয়ে নিয়েছেন। জানি না এই গাড়ি কোথায় যাচ্ছে, এই গাড়িটি কার নামে রেজিস্টার, যেটা বলা হচ্ছে লিপস অ্যান্ড বাউন্স, দেখা যাক, হয়তো তদন্ত সাপেক্ষ। কিন্তু এই যে একটা সাম্রাজ্যের কথা প্রীতম বলছিলেন, এই যে একটা সাম্রাজ্য চলছে, এই সাম্রাজ্য যখন মানে ওই প্রত্যেকটা ইট ধসে পড়ার মুখে দাঁড়িয়ে রয়েছে, তখনও ঔদ্ধত্য যায়নি। আপনাদের মনে থাকবে অভিষেক বন্দ্যোপাধ্যায় গলা তুলে সাংবাদিকদের উদ্দেশ্যে বলছেন যে আপনারা আগে যান দেখে আসুন কোন অংশটা অবৈধ। অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় ওনার দল নেই, কিন্তু ওনার দাদাগিরি কলার তোলা এখনও আছে। আমি নীলাঞ্জনের কাছে আসার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়াটা আরেকবার একটু শোনাবো। এখনও এই দাদাগিরি কিসের ভিত্তিতে, যাই হোক দেখুন কি বলেছিলেন সেদিন অভিষেক। আপনার বাড়ির অবৈধ অংশ ভাঙার নির্দেশ দিয়েছে কলকাতা পুরসভা 7 দিনের মধ্যে। কি বলবেন অভিষেক? যারা এসব প্রশ্ন করছে কলকাতা পুরসভাকে জিজ্ঞেস করুন অবৈধ অংশটা কোথায়, জিজ্ঞেস করে আগে জিজ্ঞেস করে আসুন, তারপর আমার থেকে উত্তর নেবেন। আপনি স্পেসিফিক্যালি জিজ্ঞেস করুন কোন অবৈধ অংশ, যে অবৈধ অংশ মার্ক করে দেবে উত্তর আমার থেকে নিয়ে যাবেন। আসলে মুশকিল হচ্ছে প্রশ্নের উত্তর বহু বছর দিতে হয়নি তৃণমূল কংগ্রেসকে, তাই কোনো প্রশ্নের মুখোমুখি হয়ে হয়তো মেজাজ হারিয়ে ফেলছে।